তো আমরা গ্রোথ এবং ডেভেলপমেন্ট এই অংশটা শুরু করেছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি। তো কোনো একটা শিশু সে তার বৃদ্ধি হচ্ছে এবং বিকাশ হচ্ছে। বৃদ্ধি বিষয়টা হচ্ছে একটা বাহ্যিক বিষয়, তার আকার আকৃতিতে কি পরিবর্তন আসছে, তার শারীরিক ওজন কতটা বৃদ্ধি পাচ্ছে, তার অবয়বটা কতটা বৃদ্ধি পাচ্ছে, এটা হচ্ছে বৃদ্ধি। আর বিকাশ হচ্ছে একটা সামগ্রিক বিষয়, যেখানে তার এই বাহ্যিক বিষয়টার সাথে আভ্যন্তরীণ বিষয়, সামাজিক বিষয়, বিভিন্ন বিষয়ে, বৌদ্ধিক স্তর, নানান বিষয়ে তার যে বিকাশ, সেই বিষয়টাকেই বলা হচ্ছে ডেভেলপমেন্ট। এখন আমাদের সবসময়তেই সিলেবাসের অংশটাকে আমরা কেন এই জায়গাটা পড়ছি, কি কারণে পড়ছি, সেটা একটু বুঝতে হবে। এবং আমি যেরকম বলে থাকি এর আগেও যে দুটো বিষয় এখানে থাকছে, একটা হচ্ছে কনসেপচুয়াল দিক আর একটা হচ্ছে ফ্যাকচুয়াল দিক। আপনারা যদি বিগত বছরের প্রশ্নগুলো বিশ্লেষণ করেন তাহলে সেখানে বুঝতে পারবেন যে পেডাগজি থেকে অ্যাটলিস্ট যে সমস্ত প্রশ্নগুলো আসে সেটা কিন্তু মোটে খুব কঠিন কোয়েশ্চেন নয়। আমরা যদি ব্যাপারটা অনুধাবন করতে পারি, এখানে মুখস্থ করা শুধু কিছুমাত্র কিছু ইনফরমেশন যেগুলো আছে সেইগুলো বাদ দিয়ে বাকিটুকু যদি আমরা আত্মস্থ করে নিতে পারি, সেখানে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। বিষয়টাকে বুঝতে হবে, বুঝলেই কিন্তু দেখবেন আপনারা ম্যাক্সিমাম স্কোর, ফুল মার্কস এই পেডাগজি পোর্শনেই পেয়ে যাবেন। বিষয়টা এতটাই সহজ, শুধুমাত্র আমাদেরকে বুঝতে হবে, ব্যাপারটাকে কানেক্ট করতে হবে বাস্তবের সাথে। তো সেই অ্যাপ্রোচেই কিন্তু আপনারা পড়বেন, আপনারা যখনই পড়বেন তখন সেই অ্যাপ্রোচে পড়বেন, দেখবেন বিষয়টা একেবারে জলের মতো সোজা। এবং পেডাগজির অন্যান্য পোর্শনগুলোও কিন্তু আমাদের আদার সিলেবাসও কিন্তু আছে। আমাদের যে বাংলা সিলেবাস সেখানেও দেখবেন পেডাগজি আছে, হিস্ট্রি জিওগ্রাফিতেও আছে, ইংলিশেও আছে। তো ওভারঅল সবটাতেই কিন্তু পেডাগজি বিষয়টা আছে, যদি আমরা আপার প্রাইমারির ক্ষেত্রে বলি। প্রাইমারির ক্ষেত্রেও যারা দেবেন সেখানেও কিন্তু এরকম বিষয়টা রয়েছে। যাই হোক, তো আমাদের আরেকটু ডিটেলে বিষয়টা জানতে হবে। এখন বিষয়টা হচ্ছে শিশুর যে বিকাশ হবে তার সাথে সম্পর্কিত বিভিন্ন বিষয় রয়েছে, কিছু কিছু দিক রয়েছে। যেমন শিশু বিকাশের স্তরটা কেমন, অর্থাৎ কোন বয়সে শিশুর কিরকম ধরনের বিকাশ হয়, সেটা এক নম্বর দিক। সেটা হচ্ছে কি বিকাশের স্তর। বিকাশের স্তর কোন বয়সে কেমন তার বৃদ্ধি হয় সেটা আমাদের জানতে হবে। কেন জানতে হবে? কারণ আমরা যখন শ্রেণীকক্ষে সেটা পড়াবো, কোনো বিষয়কে তাদের শেখানো হবে, আমরা যদি বিষয়টা জানি কোন বয়সে কি ধরনের ডেভেলপমেন্ট হয়, তাহলে সেটা আমাদের পক্ষে তাদেরকে শেখানোর যে বিষয়টা সেটা অনেক বেশি সহজ হয়ে যাবে। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে বিভিন্ন ক্ষেত্র, অর্থাৎ কোন কোন দিকে তার বিকাশ হচ্ছে, সেই সব ক্ষেত্রগুলো কি কি, সেই দিকগুলো কি কি। আরেকটা হচ্ছে বয়স অনুযায়ী সঞ্চালন কেমন, এক একটা বয়সে সে কোন কোন দিকের তার বিকাশ হচ্ছে, কি কি সে করছে। তো এছাড়াও আমাদের ক্রমবিকাশের বিভিন্ন তত্ত্ব জানতে হয়, বিভিন্ন যারা মনোবিদ, বড় বড় মনোবিদ, তাদের তত্ত্বগুলো আমাদের জানতে হয়। এবং শিশুর শিক্ষা এবং প্রশিক্ষণ সম্পর্কে একদম যেটা আমাদের ক্লাসরুমে যেটা প্রয়োজন স্পেসিফিক, ঠিক সেই জায়গাটাও আমাদের কিন্তু সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত, সেটাও আমাদের জানতে হবে ওভারঅল এই ডেভেলপমেন্টের বিষয়টাতে। তো আমরা ওভারঅল একটা বিশ্লেষণ করতে পারি যে একটা শিশু জন্মের পর প্রাথমিকভাবে সে হাত পা নাড়তে শেখে। মোটামুটি 2 মাস বয়স হলে সে মাথাটা কিছুটা তুলতে পারে বিছানা থেকে। 4 মাস বয়স অনুযায়ী সে সাহায্যের পেলে, যদি সাহায্য পায় কারো, তাহলে সে বুঝতে পারে।
মোটামুটি 6 মাস বয়সে নিজে বুঝতে পারে। 8 মাস বয়স নাগাদ সে দাঁড়াতে পারে, কোনো কিছু অবলম্বন করে দাঁড়াতে পারে। 9 মাস বয়সে সে হামাগুড়ি দিয়ে চলতে পারে। 10 থেকে 11 মাস যখন চলে যাচ্ছে, প্রায় 1 বছরের কাছাকাছি, তখন সে অন্যের হাত ধরে দাঁড়াতে পারে। তো এরকম ধরনের যে স্তরগুলো রয়েছে, এটা কিন্তু একটা কমন বিষয়, সাধারণ বিষয়, প্রত্যেকের ক্ষেত্রেই কম বেশি এই স্তরগুলো কিন্তু থাকে। এবার একটা বিষয় কি, যখন একটা শিশুর জন্ম হচ্ছে, প্রথম যে 2 বছর, সেটাকে আমরা বলছি শৈশব, ইনফ্যান্সি। ঠিক আছে, এই এই বিভাগগুলো একটু মনে রাখবেন। ইনফ্যান্সি বা শৈশব। তো প্রথম 2 বছর, তারপরে 2 থেকে 6 বছর পর্যন্ত পরবর্তী যে পর্যায়, সেটাকে বলা হচ্ছে প্রথম বাল্যকাল। প্রথম বাল্যকাল বা আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুড, প্রথম বাল্যকাল। প্রথম বাল্যকাল কত বছর পর্যন্ত? 2 থেকে 6 বছর। লেখাগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো? হ্যালো? বোর্ড দেখতে পাচ্ছেন না? দাঁড়ান। হ্যাঁ, আমি ওই জন্যই জিজ্ঞাসা করলাম। বুঝেছি, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি করে দিচ্ছি। জাস্ট এ মিনিট। দেখতে পাচ্ছেন এবার? হ্যালো? দেখা যাচ্ছে? হ্যাঁ, গ্রিন আর রেড কালারের যে লেখাটা আছে, দেখতে পাচ্ছেন তাই তো? বেশ বেশ বেশ। আচ্ছা, এবার আমি লিখছি, লেখাটা সাথে সাথে আসছে কিনা একটু জানাবেন। তাহলে আর্লি চাইল্ডহুড হলো 2 থেকে 6 বছর পর্যন্ত। তারপরে লেট চাইল্ডহুড বা আমরা বলতে পারি উত্তর বাল্যকাল। এবার শুনতে পাচ্ছেন? হ্যালো? হ্যালো? হ্যাঁ, শোনা যাচ্ছে না? সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা আচ্ছা, লেখাটা দেখা যাচ্ছে তো? আমি যে এইমাত্র লিখছি। বেশ 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 বেশ। হ্যাঁ, তাহলে দেখুন, আর্লি চাইল্ডহুড হচ্ছে 2 থেকে 6 বছর, লেট চাইল্ডহুড উত্তর বাল্যকাল হচ্ছে 6 থেকে 11 বছর। তারপরে যেটাকে বলা হচ্ছে কৈশোর বা অ্যাডোলেসেন্স, সেটা হচ্ছে 11-12 থেকে 20 বছর পর্যন্ত। ঠিক আছে, এটা মোটামুটি আমরা 11-12 বলতে পারি। তারপরে হচ্ছে কৈশোর। কৈশোর বা অ্যাডোলেসেন্স। 12 থেকে
20। তাহলে এই এই যে ডিভিশনটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। শৈশব হচ্ছে 2 বছর বয়স পর্যন্ত একটা শিশু, তাকে আমরা বলছি শৈশব। তারপরে 2 থেকে 6 বছর যখন বয়স হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে আর্লি চাইল্ডহুড। 6 থেকে 12, 11-12 যে লেট চাইল্ডহুড, এবং 12 থেকে 20 পর্যন্ত আমরা বলছি কৈশোর। এবার প্রথম যে 2 বছরের যে বিকাশ, সেখানে শারীরিক বিকাশটা মুখ্য, এবং তার সাথে কিছু সঞ্চালনমূলক বিকাশ তার হচ্ছে। সে তার অঙ্গ প্রত্যঙ্গ সহ সমস্ত কিছু, সে সঞ্চালনমূলক যে বিকাশ, সেটাই হচ্ছে তার মুখ্য বিকাশ। 2 থেকে 6 বছরে মধ্যে কিন্তু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এখানে কি কি বিষয় শুরু হচ্ছে, এই যে গুরুত্বপূর্ণ জায়গা 2 থেকে 6 বছর, এখানে দেখা যাবে জ্ঞানমূলক বিকাশ তার হচ্ছে, তার ভাষামূলক বিকাশ হচ্ছে, তার স্টক অফ ওয়ার্ড, যেগুলো বিভিন্ন শব্দ, যে ভাষাটা তার মাতৃভাষা, সেই মাতৃভাষায় বিভিন্ন শব্দ সে শুনছে, নৈতিক সামাজিক বিভিন্ন বিষয়ে সম্পর্কে সে জানতে পারছে। এইটা পুরো শুরু হচ্ছে এই জায়গাতে। এবং তারপরে যে লেট চাইল্ডহুড আছে, উত্তর বাল্যকাল, এমনকি কৈশোর পর্যন্ত, সেই বিষয়টারই কিন্তু তার বিকাশ হয়ে চলেছে। অর্থাৎ এই 2 থেকে 6 বছর থেকে তার যে বিকাশের সূত্রপাত হলো, সেটা কিন্তু আপ টু 20 বছর পর্যন্ত একইভাবে চলছে, স্তরে স্তরে, ধাপে ধাপে চলছে। এটা মোটামুটি আমরা বলতে পারি তার ডেভেলপমেন্টের বিভিন্ন স্টেজ। এটা ওভারঅল স্টেজ। এবার যখন আমরা বিভিন্ন যে ব্যক্তিত্ব যারা এই বিকাশ সম্পর্কে বলেছেন, যেটা আমাদের সিলেবাসে আছে, জানতে হবে, সেখানে আমরা দেখব যে তারা এই যে বয়সের ডিভিশনগুলো সেটা তারা করেছেন তাদের মতো, এবং তারা বলেছেন যে এই সময় এই বিকাশ লাভ হয়, কখন কি বিকাশ হচ্ছে, কি ধরনের বিকাশ হচ্ছে, আমরা এখান থেকে জানতে পারবো। তো এবার এই বিকাশের কিছু নীতি আছে, কিছু প্রিন্সিপালস আছে, সেটা খুব গুরুত্বপূর্ণ, খুব সহজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং এই প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন হয়, ঠিক আছে? ডাইরেক্ট কোয়েশ্চেন হয়, এটা এটা খুব ভালো করে মনে রাখবেন। শৈশব, বাল্যকাল এবং কৈশোর, 3টে ধাপ। আচ্ছা, বিকাশ প্রথমত হচ্ছে একটা ক্রমাগত প্রক্রিয়া। বিকাশ হচ্ছে একটা ক্রমাগত প্রক্রিয়া, যেটা মাতৃগর্ভ থেকে শিশুর যে বিকাশ শুরু হচ্ছে, একেবারে শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত ক্রমাগত একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া আমরা বলতে পারি। এখানে ভাষাটা আরো বেশি ভালো হবে আমরা যদি সেটাকে নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া বলতে পারি। বিকাশ হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, ডেভেলপমেন্ট হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, যেটা কিন্তু আপ টু আমৃত্যু চলতে থাকে আমরা বলতে পারি। সহজ কথা, এক কথায় বলতে পারি, আমৃত্যু চলতে থাকে এই বিকাশ। কারণ এর তো একটা দিক নেই, এর অনেকগুলো দিক আছে। সমস্ত রকমের বিকাশ সেটা কিন্তু মৃত্যু পর্যন্ত চলতে থাকে, নিরবিচ্ছিন্নভাবে চলতে থাকে। এটা 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে বিকাশের হার কিন্তু একই রকম হয় না। বিকাশের হার ভিন্ন। শৈশব, বাল্যকাল এবং কৈশোর পর্যন্ত বিকাশের যে হার, সেই হারটা কিন্তু অনেক বেশি। প্রাথমিকভাবে এই হারটা অনেক বেশি থাকে। সে জন্মের পর থেকে কিন্তু খুব দ্রুত হারে তার বিকাশ হতে থাকে। এবার যত আমরা দেখব সে এই বাল্যকাল পার হয়ে কৈশোরের দিকে যাচ্ছে, কিছুটা বিকাশের হার কিছুটা কমছে, এবং কৈশোর অতিক্রম করে সে যখন প্রাপ্তবয়স্ক একজন মানুষ হিসেবে আসছে, তখন কিন্তু তার বিকাশের যে হার সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে, এবং যত বেশি তার বয়সটা বাড়ছে, তার বিকাশের হারটা কিন্তু স্থিমিত হতে থাকে, কমতে থাকে ধীরে ধীরে বিকাশের হার। তাহলে এইভাবে বিকাশের হারটা চলছে। তাহলে দুটো বৈশিষ্ট্য এখান থেকে এলো। এবং 3 নম্বর যে বৈশিষ্ট্য সেটা গুরুত্বপূর্ণ, সেটা কি না, পৃথকীকরণ।
ব্যক্তি বিশেষে বিকাশ কিন্তু বিভিন্ন ধরনের হয়। ব্যক্তি বিশেষে কিন্তু ভিন্ন। অর্থাৎ আমরা কিন্তু কখনোই একটা বয়স ধরে বেঁধে দিতে পারি না যে 20 বছর বয়স হলে তার সামাজিক বিকাশের প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, বা প্রত্যেকের সামাজিক বিকাশের যে হার সেটা থাকছে 70%। প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে আমরা এটা বলতেই পারি না। ব্যক্তি বিশেষে কিন্তু বিকাশ আলাদা আলাদা। আমরা একজন ব্যক্তির যে বিকাশের হার দেখতে পাবো, বিকাশের যে দিক দেখতে পাবো একটা নির্দিষ্ট বয়সে পর্যন্ত, তারা যা 20 বছরের আমরা পাঁচজন ছেলে মেয়ে নিলাম, সেখানে দেখা যাবে এক একজনের এক এক রকমের বিকাশের হার। সুতরাং আমরা কখনোই একটা নির্দিষ্ট সূত্রে বেঁধে দিতে পারি না যে এই বয়সে এই বিকাশ এতটা হবে, এটা এতটা হবে, এটা কোনো নির্দিষ্ট সূত্র বেঁধে দিতে পারি না। ঠিক আছে, এটা বোঝা গেল। ব্যক্তি বিশেষে বিকাশ ভিন্ন ধরনের, এটা বোঝা গেছে। আচ্ছা, এটা একটা দিক। আরেকবার জিজ্ঞাসা করে নিই, বোর্ডের লেখাগুলো দেখতে পাচ্ছেন তো? এই যে আমি 4 নম্বর লিখলাম, দেখতে পাচ্ছেন এটা? বেশ বেশ। আচ্ছা, বিকাশের যে বিন্যাস, আচ্ছা এটা ভিন্নধর্মী হবে না, এটা সমধর্মী হবে। এইখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কি, যে বিকাশের যে বিন্যাস সেটা কিন্তু সমধর্মী হয়। বিষয়টা কেমন? এর একটা নীতি আছে, সেই নীতিটা সমধর্মী। যেমন বিকাশটা শুরু হয় কিন্তু মস্তিষ্কে, তারপর সেটা দেহের অন্যান্য অংশে ছড়িয়ে যায়। পয়েন্ট টু বি নোটেড। এই সব জায়গা থেকে কিন্তু ডাইরেক্ট কোয়েশ্চেন হবে। বিকাশ শুরু হয় কোথায়? বিকাশ শুরু হয় মস্তিষ্কে, তারপরে সেটা দেহের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট আপনি যখন পড়বেন তখন কিন্তু এরকম ধরনের যে শব্দগুলো, এরকম ধরনের যে সেন্টেন্সগুলো, সেগুলোর উপর একটু গুরুত্ব দেবেন আলাদা করে, যে বিকাশ শুরু হচ্ছে মস্তিষ্কে, তারপর সেটা ছড়িয়ে পড়ছে দেহে বিভিন্ন অংশে। এটা থেকেই প্রশ্ন হবে একটা। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, সেটা একটা পয়েন্ট, সেটাতেও আসবো, ডিটেলে আসবো, সেখান থেকেই বিষয়টা এসেছে। এবং এই পয়েন্টটা বোঝা থেকে আমি ব্যাপারটা বলছি যে মস্তিষ্কে বিকাশ শুরু হলো, তারপর সেটা ছড়িয়ে পড়লো। এটা এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সমান, এরকম নয় যে কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে আঙুলে শুরু হচ্ছে, কারো পায়ে শুরু হচ্ছে, কারো হাতে শুরু হচ্ছে, এরকম নয়। তাহলে বিকাশের যে নীতি, বিন্যাস যে নীতি বিকাশের, সেই নীতিগুলো কিন্তু সব ক্ষেত্রে সমান হয়। এবং বিকাশ খুব জটিল একটা প্রক্রিয়া। মানসিক, শারীরিক বিভিন্ন দিকে তো তার বিকাশ হচ্ছে, এবং মানসিক বিকাশের বিভিন্ন রকম দিক আছে। তো সবগুলো নিয়ে এটা কিন্তু একটা জটিল প্রক্রিয়া। এবং এরকম নয় যে প্রত্যেক ব্যক্তি বিশেষে সমস্ত দিকের বিকাশ একই হারে চলতে থাকে। এটা যেমন এই ব্যক্তি বিশেষে যেটা বলা হলো যে বিকাশের হারটা ভিন্ন ভিন্ন, এক একজন ব্যক্তির এক এক রকম বিকাশ এক এক রকম ভাবে হয়। আবার যদি আমরা একটা ব্যক্তিকে নিই, বিকাশের অনেকগুলো দিক আমরা দেখি, সেক্ষেত্রেও কিন্তু দেখব আমরা একই হারে বিকাশ হচ্ছে না। কোনো একজন ব্যক্তি হয়তো দেখা যাবে তার বৌদ্ধিক বিকাশ সেটা যত দ্রুত গতিতে হচ্ছে, তার যে সামাজিক বিকাশ সেটা কিন্তু তত দ্রুত গতিতে হচ্ছে না।
এরকম হতে পারে কোনো ব্যক্তির ক্ষেত্রে। আবার কোনো ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে তার সামাজিক বিকাশ যত দ্রুত হচ্ছে, তার বৌদ্ধিক বিকাশ তত দ্রুত হচ্ছে না, বিভিন্ন হারে হচ্ছে। তো এই যে এক একটা আলাদা আলাদা হার, এক একটা দিকের এক একটা জন, আবার আর যদি আর একটা অন্য দিকের বিকাশ ধরা যাক তার সৃজনশীলতার বিকাশ, সেটা দেখবো কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে খুবই নগণ্য, আবার কোনো একজন ব্যক্তির ক্ষেত্রে দেখা যাবে অনেক বেশি। তো এই এক একটা ব্যক্তির আমরা যদি এরকম একটা চিত্র পেতাম যে সামাজিক বিকাশের হার, বৌদ্ধিক বিকাশের হার, সৃজনশীলতার বিকাশের হার সবটা সেম, এরকম কিন্তু হয় না। ব্যক্তি বিশেষে কিন্তু বিকাশের বিভিন্ন দিকের হারটা আলাদা আলাদা থাকে। ঠিক আছে, তবে একটা বিষয় কি, এই যে এক একটা দিকের বিকাশ হচ্ছে, এইগুলো কিন্তু একটার সাথে একটা ইন্টার রিলেটেড, আন্তঃসম্পর্ক আছে। দুটোর হার সমান না হতে পারে, কিন্তু আন্তঃসম্পর্ক আছে। তার মানসিক বিকাশ, বৌদ্ধিক বিকাশ এবং দৈহিক বিকাশ, এর মধ্যে কিন্তু একটা ইন্টার রিলেশন আছে। যদি তার মানসিক বিকাশের হার ভালো হয়, বেশি হয়, তাহলে তার বৌদ্ধিক বিকাশের হারও কিন্তু বেশি হবে। তাহলে একটা সম্পর্ক রয়েছে এর মধ্যে, বিকাশের হারের এক একটা দিকের মধ্যে একটা সম্পর্ক রয়েছে। কোনো একজন ব্যক্তি তার যদি সৃজনশীলতার বিকাশ তার যদি ভালো হয়, তাহলে সাধারণত তার বৌদ্ধিক বিকাশও ভালো হয়। তবে সবসময় তো এটা নয়, কিন্তু আন্তঃসম্পর্ক আছে। ঠিক আছে, তাহলে এটা একটা বিষয়। আচ্ছা, বিকাশ কিন্তু না কোনো রৈখিক, না কোনো বক্রাকার। বিকাশ কি ধরনের হয়? বহুমুখী হয়। বিকাশের এই যে আমি যে এখানে তীর চিহ্ন দেখালাম, তার মানে এইদিকে একটা মুখ রয়েছে, এদিকে একটা মুখ রয়েছে, এদিকে একটা, মানে বহুমুখী দিক রয়েছে বিকাশের। কোনো একটা দিকে এরকম ভাবে বিকাশ হচ্ছে এরকম কিন্তু হয় না, বহুমুখী হয়। এবং এটাকে আমরা বক্রাকারও বলতে পারি, এরকম ধরনেরও বলতে পারি বিকাশ। অর্থাৎ এক একটা দিকে এক এক রকমের তার বিকাশটা হচ্ছে। ঠিক আছে, বিকাশ কখনোই সরল রৈখিক নয়, কখনোই লিনিয়ার এটা নয়, এটা একটা স্পাইরাল দিক রয়েছে। এবার আমরা এক একটা অংশ, কোন কোন দিকে কি কি বিকাশ হচ্ছে, সেটা আমরা এক একটা ধরে ধরে আলোচনা করব। কোন কোন দিক রয়েছে খুব ভালো করে এগুলো শুনবেন। মানে ব্যাপারগুলো কিছু নয়, এগুলো ক্লাসরুম এনভায়রনমেন্টের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। ক্লাসরুম এনভায়রনমেন্টের জন্য খুব প্রয়োজনীয় একটা বিষয়। কারণ আপনি যখন একটা ক্লাসে যাবেন, তখন যদি এই দিকগুলো খেয়াল রাখতে পারেন, তাহলে কিন্তু আপনার পড়ানোর যে মান, সেটা কিন্তু অনেক বেশি ভালো হবে, অনেক বেশি দেখবেন সেটা এফেক্টিভ হবে। ঠিক আছে, তো একটু খেয়াল করবেন এই এই জিনিসগুলো। আপনারা অনেকেই পড়ান বিভিন্ন জায়গাতে, পড়ানোর সময়তেও এই এই দিকগুলো যদি একটু ঠিক রাখেন, তাহলে সেটা অনেক বেশি এফেক্টিভ হয়। আচ্ছা, যাই হোক, তাহলে প্রাথমিকভাবে আমরা প্রথম থেকে শুরু করব। বিকাশের যে বিভিন্ন দিক রয়েছে, এক হচ্ছে দৈহিক। এটা সব থেকে প্রাথমিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিশুর যে বাহ্যিক এবং আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ আছে, তার উচ্চতা, তার ওজন, তার স্নায়ুতন্ত্র, তার শারীরিক কাঠামো, এই সমস্ত কিছুকেই দৈহিক বিকাশের মধ্যে আমরা ধরব। এবং এর ক্ষেত্রেও বিকাশের হার কিন্তু সবসময় সমান হয় না। জন্মের পর থেকেই খুব দ্রুত হারে তার বৃদ্ধি বিকাশটা হতে থাকে, দৈহিক বিকাশ হতে থাকে, ধীরে ধীরে সেটা থেমে যায়।
তাহলে স্নায়ুতন্ত্র, তার আভ্যন্তরীণ যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব, ওজন, এই সব কিন্তু এই দৈহিক বিকাশের মধ্যে চলে আসছে। দৈহিক বিকাশ মানে শুধু বাহ্যিক দিকটা কিন্তু নয়, যতটুকু আমরা দেখতে পাচ্ছি শুধু ততটুকু নয়, তার ভেতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে আমাদের শরীরের ভেতরে যেগুলো আছে তার মধ্যে কিন্তু এটা চলে আসছে। সবকিছু একসাথে আমরা বলছি দৈহিক বিকাশ। দ্বিতীয়ত উচ্চতার বিকাশ। এর একটা নির্দিষ্ট আমরা বলতে পারি পরিমাপ আছে, সাধারণ একটা পরিমাপ আছে যে প্রথম 2 বছরে উচ্চতা বৃদ্ধির হার খুব দ্রুত হয়, 4 থেকে 6 বছর পর্যন্ত একটু সীমিত হয়ে যায়, আবার 7 থেকে 10 বছরে সেটার হার অনেকটা বাড়ে। এটা একটা তাহলে দিক। আবার ওজন, ওজনের বিকাশ। যখন জন্ম হচ্ছে একটা শিশুর তখন তার গড় ওজন থাকছে 2.5 থেকে 3 কেজির মধ্যে। ভূমিষ্ঠ হওয়ার পর তার ওজন কিছুটা কমে যায়, 4-5 মাস বয়সে আবার তার ওজনটা আরো দ্বিগুণ হয়ে যায়, এরকম ভাবে একটা ওজন নির্দিষ্ট সময় পর্যন্ত বাড়তে থাকে। ওভারঅল যে শারীরিক কাঠামো আছে, অর্থাৎ হাড়, মাংসপেশি, এইগুলো, তার একটা বিকাশের দিক রয়েছে, কাঠামো, এগুলো দৈহিক বিকাশের যে এক একটা দিক, এগুলো কিন্তু তার মধ্যে আসছে। উচ্চতা, ওজন, কাঠামো, এইগুলো মোটামুটি আমরা বলতে পারি 18 বছর বয়সের মধ্যে মানবদেহের যে কাঠামো তার বিকাশটা পূর্ণতা পায়। স্নায়ুতন্ত্রের বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ, মস্তিষ্ক চলে আসছে এর মধ্যে। মোটামুটি 16 বছর বয়স পর্যন্ত স্নায়ুতন্ত্রের বিকাশটা সম্পূর্ণ হয়। তাহলে এটা হচ্ছে দৈহিক বিকাশের এক একটা দিক। তাহলে এটা হলো। এরপর মানসিক বিকাশ। মানসিক, তো একটা শিশুর বিভিন্ন ধরনের যে মানসিক ক্ষমতা খুব ভালো করে এগুলো তৈরি করতে হবে, না হলে কিন্তু একটার সাথে একটা কনফিউশন তৈরি হতে পারে পরবর্তীকালে। প্রথমত চিন্তা করার ক্ষমতা, কল্পনা করার ক্ষমতা, এটা মানসিক বিকাশের মধ্যে আসছে। চিন্তা করা, কল্পনা করা, এই যে বিকাশ, এটাকে আমরা মানসিক বিকাশের মধ্যে আনছি। এরপরে প্রাক্ষোভিক বিকাশ। আচ্ছা, এইটা কি বলুন তো, প্রাক্ষোভিক বিকাশ বলতে কি বোঝায় এটা আপনারা বলুন একটু, তারপরে আমি বলছি। হ্যালো। হ্যাঁ, মানে তার মধ্যে কি কি পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, ভয়, রাগ, ভালোবাসা, ঘৃণা, এই যে বৈশিষ্ট্য, এটা কিন্তু প্রাক্ষোভিক যে আচরণ তার বিকাশ, সেটা কিন্তু এর মধ্যে এটা শিশুর মধ্যে আসতে থাকে। এবার এই জায়গাটা খুব খুব
গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানসিক বিকাশ একটা গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই, কিন্তু আমরা যখন কোনো একটা শিশুকে বিশ্লেষণ করি তখন কিন্তু এই প্রাক্ষবিক বিকাশটা খুব বেশি আমরা আলাদা করে যে বিশ্লেষণ করি তা কিন্তু নয়, কিন্তু এটা অতি গুরুত্বপূর্ণ একটা দিক। একটা শিশুর প্রাক্ষবিক বিকাশটা যদি না নিয়ন্ত্রিত হয়, অনেকের ক্ষেত্রে রাগ খুব বেশি থাকে, অনেকের ক্ষেত্রে বিমর্ষতা, বিভিন্ন ধরনের তার যে ইমোশনাল দিকগুলো সেগুলো কিন্তু কম বেশি বিভিন্ন শিশুর মধ্যে থাকে। কারো হয়তো ভয় খুব বেশি, অতিরিক্ত পরিমাণ, তার হয়তো মানসিক বিকাশ ঠিক আছে কিন্তু তার মধ্যে প্রচুর ভয় কাজ করছে সমস্ত দিকে। তো এই যে প্রাক্ষবিক বিকাশ এগুলো কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই জায়গাটা কে আলাদা করে প্রশিক্ষণ দেওয়ার একটা প্রয়োজনীয়তা কিন্তু থেকে যায়। এটা কিন্তু খুব সহজ ব্যাপার নয়। একটা শিশুর এই ধরনের প্রাক্ষবিক বিকাশকে নিয়ন্ত্রিত বিকাশের মধ্যে নিয়ে আসা, সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক, বিশেষত শিশুদের ক্ষেত্রে। তো এটা একটা দিক গেল। আরেকটা হচ্ছে নৈতিক বিকাশ। নৈতিক বিকাশ বলতে কি বুঝবো আমরা, বলুন? হ্যাঁ, মানে একটু উদাহরণ চাইছি, ব্যাপারটা কিরকম। হ্যাঁ, মানে সহজ কথায় আমরা বলতে পারি ন্যায় অন্যায় বোধ। ন্যায় অন্যায় বোধ কোনটা নীতিগত দিক থেকে ঠিক, কোনটা করা ঠিক, কোনটা করা ভুল, এই যে বিষয়টা নৈতিক নীতিগত দিক, তার যে বিকাশ সেটা কিন্তু এই সময়তে শিশু অবস্থাতেই তা কিন্তু শুরু হয়ে যায়, নৈতিক অনুভূতিগুলো। এবং এটা কিন্তু সামগ্রিকভাবে পরিবেশের উপর নির্ভর করে। পরিবেশের উপর, সেটা তার পারিবারিক পরিবেশ, তার বিদ্যালয়ের পরিবেশ, তার যে সামাজিক পরিবেশ এই যে আছে, সেটার উপর কিন্তু সম্পূর্ণভাবে নৈতিক বিকাশটা নির্ভর করে। কোনো একটা শিশু যে পরিবেশে থাকে, কারণ এটা জিনগত কখনোই নয়, এটা সম্পূর্ণভাবে পারিপার্শ্বিক। এক একটা জায়গাতে এক এক রকম নীতিকে মান্যতা দেওয়া হয়, এর কারণ হচ্ছে এরকম, ঠিক আছে? এটা বিশ্লেষণ করলেই বুঝতে পারবেন যে একটা নির্দিষ্ট সমাজে যেটা করা নীতিগতভাবে ঠিক, অন্য একটা সমাজে সেটা কিন্তু নীতিগতভাবে আবার বেঠিক। এবং আজকের যে গ্লোবালাইজেশন, আজকের যে বিশ্বায়ন, সেই বিশ্বায়নের যুগে এই কারণে দেখবেন এই নৈতিক দিকগুলো কিন্তু মিলে মিশে গেছে, এবং এই কারণে সামাজিক দিকের একটা মিশ্রণ চলে আসার কারণে, নৈতিক দিকের কথা বলছি, মিশ্রণ অনেক রকমের দিকে হয় কিন্তু নৈতিক দিকের মিশ্রণ, সেই কারণে কিন্তু বর্তমানে এই নৈতিক বিকাশটা কিন্তু ব্যক্তিগত হয়ে গেছে। কোন ব্যক্তি কোন সমাজের কোন নীতিটাকে গ্রহণ করছে সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভেবে দেখার দিক। কি বলছি বুঝতে পারছেন? এটা আমি যদিও শুধু টপিকের কথা বলছি না, শুধু বিষয়ের কথা বলছি না, এটা ভেবে দেখবেন ব্যাপারটা যে একটা সমাজে নীতিগতভাবে যে কাজটা ঠিক, এরকম হতেই পারে অন্য একটা সমাজে, অন্য একটা জায়গাতে নীতিগতভাবে সেটা কিন্তু বেঠিক। এক জায়গায় ঠিক, এক জায়গায় বেঠিক। এই জিনিস কিন্তু বিভিন্ন জায়গাতে বিভিন্ন, সুতরাং এটা সম্পূর্ণভাবে তার পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করছে। একটা শিশু নীতিগতভাবে দেখবেন আমরা ক্লাসরুমের মধ্যেই পাই, আমাদের অনেক দূরে যেতে হবে না। একটা শিশু, তার কাছে চট করে কোনো একটা, ধরুন শিশুদের মধ্যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য দেখা যায় যে কোনো একটা পাশের জনের কোনো একটা কিছু নিয়ে নেওয়া, এক সোজা কথায় যেটা চুরি করা বোঝায়।
তাদের যখন নৈতিক বিকাশটা সবে শুরু হয়েছে, তারা যদি এই জায়গাগুলোতে খুব বেশি সচেতন না হয়, তার বিশেষত পারিবারিক দিক থেকে যদি তার সেই শিক্ষাটা না আসে খুব কঠোরভাবে, নীতিগত দিক, যে না তুমি অন্যের জিনিস কখনোই না বলে নেবে না, সেটা যদি তার কাছে না আসে সঠিকভাবে, সে কিন্তু তখন কিন্তু তার কাছে ওই বোধটা তার জন্মায়নি। প্রাথমিক দিকের কথা বলছি, যে অন্যের জিনিস আমার জিনিস, এই জিনিসটা, এই বোধটা কিন্তু একটা খুব অল্প বয়সী শিশুর মধ্যে খুব একটা থাকে না। তো এটা সম্পূর্ণ নীতিগত দিক, সম্পূর্ণ নৈতিক দিক, এবং এই নৈতিক দিকের যে বিকাশ সেটা প্রাথমিকভাবে পারিবারিক শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নির্ভরশীল, এবং তারপরেই তার বিদ্যালয়, তার সমাজ। এবং বর্তমান সময়ে নৈতিক দিকের যে শিক্ষা আলাদা করে, সেই জায়গাটা কিন্তু অনেকটা সীমিত হয়ে গেছে, অনেকটা কমে গেছে। তো বর্তমান সময়ে দেখবেন স্কুলে, আপনারা বিএড এর সময় পড়িয়েছেন, ভবিষ্যতেও পড়াবেন, এখনো হয়তো অনেকে পড়াচ্ছেন স্কুলের সাথে যুক্ত বিভিন্ন জায়গাতে। বর্তমান সময়ে কোনো একটা পাশের জনকে জিজ্ঞাসা করে লেখা বা চুরি করে লেখা, এর যে প্রবণতা, সেটা কিন্তু আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। এটা একেবারে বাস্তব উদাহরণ বলছি, আপনারা নিজেরাও খেয়াল করে থাকবেন, লক্ষ্য করে থাকবেন কোনো না কোনো জায়গাতে, বা শুনে থাকবেন। আমরা একটা কথা খুব সহজে বলি যে সমাজে নৈতিক অবক্ষয় হচ্ছে, এই কথাটা শুনে থাকবেন। এবং এটা কিন্তু এই নৈতিক বিকাশের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। এখন কথা হচ্ছে, নীতিটা কে ঠিক করলো, তাই তো? একটা সমাজে একটা নীতি অনুসরণ করা হচ্ছে, কথা হচ্ছে নীতিটা কে ঠিক করলো। নীতিটা কিন্তু সমাজ ঠিক করছে। এবং এই জিনিসটা কতটা গুরুত্ব রাখে দেখুন, আজকের যে শিশুটা, যার কাছে ওই দেখে লেখা, এই ব্যাপারটা নীতিগত দিক থেকে খুব একটা খারাপ নয়, সেই শিশু কিন্তু তার পরবর্তী জেনারেশন, তার যে আশপাশের যারা, তাদের উপরও কিন্তু সেটা প্রভাব পড়বে, যে ঠিক আছে, তাহলে এটা তো নীতিগতভাবে ততটাও বেশি খারাপ কাজ নয়, কারণ এটা বাকিরাও করছে, অনেকেই করছে। এবং এর প্রভাবটা কিন্তু ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়ে। তো এই জায়গাটা, যেহেতু এর কোনো নির্দিষ্ট মানদণ্ড নেই, একেবারে নেই বললে ভুল হবে, কারণ নৈতিক দিকটা কিন্তু যখন ভাবনা চিন্তা করার জায়গাটায় চলে আসে একটা শিশু, প্রাথমিক শিশু একদম শৈশব অবস্থায় থাকে না, এটা যেটা আমি শুরুতেই বললাম, যে একদম শিশু অবস্থা কিন্তু একটা শিশু বোঝে না এই জিনিসগুলো, কিন্তু একটা বয়সের পর তার কিন্তু একটা ভাবনা চিন্তা করার ক্ষমতা আসে। হ্যাঁ, সে যদি দেখে আশপাশে যে না এই জিনিসই ঘটছে, তাহলে তার পক্ষে নীতি শিক্ষা পাওয়াটা খুব কঠিন। কিন্তু একটা বয়সে তার ভাবনা চিন্তা করার এটা ক্ষমতা এসে যায়, যে হ্যাঁ, এটা করা ঠিক বা এটা করা ভুল। তো সমাজে কি চলছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এই নৈতিক শিক্ষা। এবং যারা সচেতন নাগরিক, যারা সচেতন নাগরিক, যারা পেরেন্টস, তাদের কিন্তু এই জায়গাটা ব্যাপকভাবে সাবধান থাকতে হয়, যে শিশু, তার সন্তান, সে এই নৈতিক বিকাশটাকে ঠিক কেমন ভাবে দেখছে আজকের সমাজের। এবং অবশ্যই একজন শিক্ষকের এটা দায়িত্ব, নৈতিক দিক থেকে, নৈতিক অবক্ষয়ের হাত থেকে শিশুদেরকে রক্ষা করা। যদিও এর নির্দিষ্ট কোনো পাঠ্যক্রম নেই, কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম নেই, এবং এই জায়গাটা একটা অবক্ষয় বলা যায়, এই জায়গাটা একটা সমস্যা বলা যায়, যে নৈতিক শিক্ষার কিন্তু প্রয়োজনীয়তাটা বর্তমানে অনেক বেশি বেড়েছে। আলাদা করে নৈতিক শিক্ষা, বর্তমানের যে দুর্নীতি, বর্তমানে দুর্নীতির যে প্রভাব, ব্যাপকতা, সেটা কিন্তু অনেক বেশি চাহিদা তৈরি করে দিয়েছে, যে নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা কিন্তু আছে। কারণ
একটা শিশু তার যখন একেবারে শৈশব অবস্থা, তখন থেকেই যদি তাকে সঠিক নৈতিক শিক্ষা দেওয়া যায়, সে কিন্তু তার মধ্যে আজীবন সেই নৈতিক শিক্ষার ছাপটা থেকে যায়। তো এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ জায়গা, বিরাট গুরুত্বপূর্ণ দিক, এবং একজন সচেতন নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দিক কিন্তু একটা শিশুর নৈতিক বিকাশ সঠিক হচ্ছে কি না, এবং সেটাকে সঠিক সেপ দেওয়া, সঠিক একটা দিক নির্দেশ দেওয়া, সেটা কিন্তু একজন শিক্ষকের দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। এবং অবশ্যই একজন নাগরিকেরও, শুধুমাত্র শিক্ষকের দায়িত্ব এটা নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে এটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে যে নৈতিক বিকাশ সঠিক হচ্ছে কিনা। কারণ এর কিন্তু, আবারও বলছি, এর কিন্তু সঠিক কোনো মাপদণ্ড নেই। এটা একটা ইউনিভার্সাল ট্রুথ কিন্তু নয়। বিভিন্ন জায়গায় নৈতিক বিকাশ, নৈতিকতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, বিভিন্ন দেশে বিভিন্ন রকম, বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকম। সুতরাং সেটা সঠিক দিক নির্দেশ দেওয়াটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। সুতরাং এটা একটা বিষয়। আশা করছি ব্যাপারটার গুরুত্বটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, আপনারা শুধু বিষয়টাকে আমাদের সিলেবাসে আছে, আমরা এটা পড়ছি, জানছি, আমরা প্রশ্নের উত্তর দেবো, শুধু এই দৃষ্টিভঙ্গিতে ব্যাপারটাকে নেবেন না। ঠিক আছে, পেডাগজি খুব গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, খুব গুরুত্বপূর্ণ। এর অনেক দিক রয়েছে, যেহেতু এর মধ্যে একটা মনস্তত্ত্বের ব্যাপার রয়েছে, একটা সাইকোলজিক্যাল দিক রয়েছে, সেইটাকে আপনারা বেশি করে গুরুত্ব দেবেন। যে সাইকোলজি শুধুমাত্র চাইল্ড সাইকোলজি নয়, এখানে চাইল্ড সাইকোলজি তো আছেই, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ শিশুদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্ব, সেই জায়গাটা কিন্তু এইখান থেকে আমরা জানতে পারবো। তো সুতরাং যেহেতু এর মধ্যে একটা মনস্তত্ত্ব আছে, একটা সাইকোলজি আছে, ওভারঅল একটা প্রভাব আছে, এই জায়গাটাকে কিন্তু এইভাবে নেবেন আপনারা। ঠিক আছে, জায়গাটা গুরুত্বটা আশা করছি বোঝাতে পারলাম। একটু জানাবেন আমাকে, একটু বলুন। হ্যাঁ, তো তাহলে এটা হচ্ছে একটা দিক, নৈতিক বিকাশের দিক। আর একটা হচ্ছে সামাজিক বিকাশ। সামাজিক বিকাশ, তো সামাজিক বিকাশ বলতে কি বোঝায় না, শিশু কতটা তার পারিপার্শ্বিক যে সমাজ, সেই সমাজের কতটা সে অন্তর্ভুক্ত, অর্থাৎ সে তার আশপাশের মানুষজনদের সাথে কিভাবে মেলামেশা করছে। সহজ কথা এটাই, সে কতটা সামাজিক, সামাজিক বিভিন্ন জায়গাতে সে অংশ নিচ্ছে কিনা, সে ও সমাজের সাথে অভিযোজন করতে পারছে কিনা, অর্থাৎ তার যে সত্তা, সেই সত্তাটাকে তার পারিপার্শ্বিক সমাজের সাথে সে মিলিত করতে পারছে কিনা, সেটা কিন্তু তার সামাজিক বিকাশ। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা দিক, সামাজিক বিকাশ। সব শিশুর ক্ষেত্রে সমান হয় না। যারা একটু নিজেকে আড়াল করে রাখে, যাদের মধ্যে লজ্জার ভাব বেশি, যাদের মধ্যে ইন্ট্রোভার্ট যারা আমরা বলি, আত্মকেন্দ্রিক যারা, সেই সমস্ত শিশুদের ক্ষেত্রে কিন্তু সামাজিক বিকাশটা কিছুটা বাধাপ্রাপ্ত হয়। তাদের সামাজিক বিকাশের হার কিন্তু খুব ধীরে 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 হয়। তো এটাও একটা গুরুত্বপূর্ণ দিক। একটা শিশুর সামাজিকীকরণ, যেটাকে আমরা বলি এক কথায় সামাজিকীকরণ, অর্থাৎ সমাজের অন্তর্ভুক্ত করে নেওয়া, সমাজের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, সেই জায়গাটা কিন্তু এই সামাজিকীকরণের হারের উপর নির্ভর করে। কতটা সে সামাজিকীকরণ তার হলো, তার উপর নির্ভর করে। সুতরাং এই হচ্ছে আমাদের এক একটা দিক, এক একটা বিষয়। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে। এবার সামাজিক বিকাশের দিক থেকে আর একটা যদি বলা হয়, সামাজিক বিকাশের মোটামুটি একটা বয়সের ভাগ থাকে। 2 মাস বয়সের পর থেকে শিশু তার আশপাশের যারা মানুষ, তাদের সম্পর্কে কিছুটা সচেতন হয়, তাদেরকে, অর্থাৎ তার পরিচিত কে, তার অপরিচিত কে, সেটুকু সে কিন্তু 2 মাসের বয়সের পর থেকে সে বুঝতে পারে।
3-4 মাস বয়সে নানা রকম প্রতিক্রিয়া সে শুরু করে, সামাজিক প্রতিক্রিয়া, অর্থাৎ বিভিন্ন তার আশপাশের যে মানুষ তাদের সাথে প্রতিক্রিয়া শুরু করে। 5-6 মাস বয়সে তারা কিন্তু কোনটা ধমক দেওয়া হচ্ছে তাকে, কোনটা আদর করা হচ্ছে, 5-6 মাস বয়সে তারা কিন্তু এটা বুঝতে পারে। 8-9 মাসে তারা বিভিন্ন শব্দ, অঙ্গভঙ্গি তারা অনুকরণ করতে শেখে। 3 বছর পর্যন্ত সে মানিয়ে নেওয়ার যে ব্যাপারটা, অর্থাৎ সামাজিকীকরণের যে পুরো প্রক্রিয়াটা, সেটা কিন্তু শুরু হয়ে যায়। সেখানে দেখা যাবে সহযোগিতা, সমবেদনা, প্রতিদ্বন্দ্বিতা, এই সমস্ত প্রবণতা সেটার বিকাশ হয়। দলবদ্ধভাবে খেলাধুলা করা, দলের প্রতি আনুগত্য রাখা, এইগুলো 5-6 বছর বয়সে তার একটা প্রধান বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। এটা একটা দিক। এবার এখানে একটা শব্দ আসে, সেটা হচ্ছে সামাজিক পরিণমন। অর্থাৎ সামাজিক দিক থেকে সে কতটা পরিপক্ক হলো, কোনো নির্দিষ্ট বয়সের উপযোগী সব সামাজিক বৈশিষ্ট্য তার মধ্যে আছে কি নেই। একটা শিশু নির্দিষ্ট বয়সে সামাজিক বিকাশটাকে আয়ত্ত করার দিক থেকে সে কতটা পারদর্শী হয়েছে, কতটা পরিণত হয়েছে, সেটাই হচ্ছে তার সামাজিক পরিণমন। এবং এখানে একটা ফ্যাকচুয়াল কোয়েশ্চেন তৈরি হয়, সেটা কি না, সেটা হচ্ছে ভাইনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল। ভাইনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল, যেখানে বয়স উপযোগী কতগুলো আচরণের বৈশিষ্ট্য রয়েছে, যেটা ওই শিশুর আচরণের পরিপ্রেক্ষিতে বিচার করা হয়। অর্থাৎ কিছু আচরণ নির্দিষ্ট বয়সে তার কি কি আচরণ করা উচিত, সেটা নির্দিষ্ট বয়স অনুযায়ী ভাগ করা আছে। একটা নির্দিষ্ট বয়সের শিশুকে এনে সেই বয়সে তার যা যা ব্যবহার, তার আচরণ করা উচিত, সেটাকে মেপে, তাকে দেখে সেটাকে মাপা হয় যে এই শিশুর কতটা সামাজিকীকরণ হয়েছে, কতটা সে সোশ্যাল ম্যাচুরিটি তার মধ্যে এসছে, বা পরিণমন, সামাজিক পরিণমন তার কতটা হয়েছে। ঠিক আছে, মনে রাখবেন এটা ভাইনল্যান্ড সোশ্যাল ম্যাচুরিটি স্কেল। ঠিক আছে, বোঝা গেছে? হ্যালো, রেসপন্স করবেন। হ্যালো, বেশ, ঠিক আছে, তাহলে আজকে আলোচনাটা আমি এখানে কমপ্লিট করব। আপনাদের কিছু